মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কলমে জনিকা। বাস থামতেই সবাই হুড়মুড়িয়ে নামতে লাগলো। মেয়েদের উৎসাহ বেশি, সেজে গুজে বরযাত্রী এসেছে বলে কথা। হাতে হাতে তত্ত্বের ডালা নিয়ে এগিয়ে যেতে লাগলো। বাসে করে বরযাত্রী বা কনে যাত্রী এ অঞ্চলে বড় একটা যাওয়া আসা হয় না। ওই ভ্যান রিক্সা বা কাছে পিঠে হলে পায়ে হেঁটেই যাতায়াত। কিন্তু শিমুলের ভাগ্যি ভালো, যাকে বলে সোনায় মোড়ানো কপাল। 2 গ্রাম ছাড়িয়ে বেতাইয়ের সাহাদের বাড়িতে বিয়ে হচ্ছে শিমুলের, সাহাদের ছোট ছেলের সাথে। তবে রূপ আছে মেয়েটার, নয়তো এ বিয়ে অসম্ভব ছিল। কোথায় সাহারা ও গ্রামের সবচেয়ে ধনী পরিবার, আর কোথায় শিমুল? বাপ মরেছে কোন ছেলেবেলায়। বিধবা মা আর মেয়ে জ্যাঠার সংসারে প্রায় আশ্রিতার মতো থাকে। জেঠি জেঠির 3 ছেলে মেয়ে, সব নিয়ে জ্যাঠার ভরভরন্ত সংসার। সেখানে মৃত ভাইয়ের স্ত্রী মেয়ের জায়গা যে তিনি দিয়েছেন এই অনেক। তাঁরও তো ওই একখানা মুদির দোকান, ক পয়সাই বা আয় হয়। শিমুলের মা গৌরী বড়ি পাঁপড় আচার বানান, হাটবারে গিয়ে বসেন সেসব নিয়ে। বিক্রি মন্দ হয় না। ওদিকে সাহারা সুদের কারবার করে 2 তলা বড় থামওয়ালা বাড়ি করেছে। 3 পুরুষের সুদের ব্যবসা ওদের। এছাড়াও টুকটাক ব্যবসাপাতি আছে। তা এই শিমুলের বিয়ে অমন বড় বাড়িতে হবে কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। কিন্তু ওই যে কপাল। কোথায় কোন মেলায় শিমুলকে দেখে ভারী পছন্দ হয় সাহাদের ছোট ছেলে নির্মলের। সে গঞ্জের কলেজে 2 পাতা ইংরেজি পড়েছে, অত লাজ লজ্জার বালাই নেই। খবরাখবর নিয়ে সোজা এসে বাপকে জানায়। প্রথমটায় বাপ মা আপত্তি করলেও শিমুলের রূপ দেখে তারাও গলে জল। বাড়ির বড় বউ মানে নির্মলের দাদা শ্যামলের বউ ততখানি সুন্দর নয়, বরং খারাপের দিকেই বলা চলে। ধনী বাপের মেয়ে সে, তাই তার রূপ নিয়ে মাথা ঘামায় না সাহারা। কিন্তু মনের মধ্যে কোথাও হয়তো অবদমিত ইচ্ছে ছিল ছোট ছেলের জন্য টুকটুকে সুন্দরী বউ আনবে। তাই মেনেই নেয় সাহা গিন্নিয়ার কর্তা। দেখাশোনা বলতে ওই অঞ্চলের নাম করা ঘটক হরিহরকে দিয়ে শিমুলের জ্যাঠার কাছে প্রস্তাব পাঠান বীরেন সাহা, বাড়ির কর্তা। ওরা একদিন সপরিবারে মেয়েকে দেখতে যাবেন জানিয়ে দেন। ঠিক দিনে সবাই যান এবং এক ঝলকেই মেয়ে পছন্দ হয়। তাছাড়া মেয়ের সুনামও আছে তল্লাটে। নম্র, শান্ত, গৃহকর্মে নিপুণা মেয়ে শিমুল। আপত্তির আর জায়গাই নেই। লেগে যায় বিয়ে। গৌরী এই বয়সে এতখানি সুখের মুখ দেখবে ভাবেনি। আনন্দে কেবলই কাঁদে। জ্যাঠা জেঠিও খুশি, খুশি শিমুল নিজেও। বরকর্তা হিসেবে বীরেন সাহা সবার আগে আগে চলেছেন। পিছনে লম্বা বরযাত্রীর দল। এদের চাহিদা বলতে একটাই, 100 জন বরযাত্রী আসবে। আর কোনো দিনা পাওনার বালাই নেই। কয়েক পা এগোতেই দেখা গেল হন্তদন্ত হয়ে 4টে ছোকরা আসছে। ওদের দেখেই বলল, মাফ করবেন, একটু দেরি হয়ে গেল আসতে। আসলে আটকে পড়েছিলাম ওদিকে। তাদের কোনো অসুবিধা হয়নি তো? বীরেন সাহা বললেন, অসুবিধা আর কি, আশা ছিল বাস থামতেই কাউকে পাবো। মাফ করুন কাকাবাবু, এমন আটকে গেলাম ওদিকে, কিছু মনে করবেন না। কি এমন কাজ যে সবাই একসাথে আটকে গেলে? না মানে ওই আর কি। ও কিছু না, আপনারা সবাই আসুন, সবাই অপেক্ষা করছে। গেটের বাইরে গোলাপি হলুদ কাপড়ের প্যান্ডেল, দুপাশে কলা গাছ, টুনি লাইট ঝুলছে কিছু, কিন্তু জ্বালানো হয়নি এখনো। শিমুলের জ্যাঠা 3 কড়ি বেরিয়ে এলেন তাড়াতাড়ি।
করজোড়ে বললেন, আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। পথে অসুবিধে হয়নি তো? সন্ধে হতে গেল, এখনো আলোগুলো জ্বালেননি কেন? সানাইয়ের ব্যবস্থা নেই? এ কেমন বিয়ে বাড়ি? সব আছে বেআই মশাই, আমরা চেষ্টা করেছি। এই কে কোথায় আছিস, শিগগিরই আলোগুলো জ্বাল, সানাইতে চালিয়ে দে। এদের চা জল দাও গো, কোথায় তোমরা? ও বরযাত্রীকে বসতে দেওয়া হয়েছে একটা বড় শামিয়ানার নিচে। সুন্দর সাজানো হয়েছে সেখানটা। মোটা গদি পেতে বালিশ দিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। মূল বাড়ি থেকে কয়েক পা এগিয়ে একটা মাঠ, সেখানেই ব্যবস্থা হয়েছে। রান্না খাওয়াও এই মাঠেরই একদিকে। বাড়িতে জায়গা অকুলান, মাঠটা বেশ বড়, তাই এখানেই সব। বরের বসার জায়গা কেবল বাড়ির ভেতর। সে তার কজন বন্ধু নিয়ে ভেতরে বসেছে। কয়েকজন ছেলে মেয়ে বউ এসে ওদের সকলকে মিষ্টি দিয়ে গেল। ভালো আয়োজন, প্লেট ভরা মিষ্টি। 6টা করে মিষ্টি আছে প্রতিটা প্লেটে, একটা করে নিমকি আর সিঙাড়া। বরপক্ষের একজন বউ বলে উঠল, নতুন বউ কই ভাই? তাকে তো দেখলামই না। যারা খাবার দিতে এসেছিল একটু যেন থমকে গেল। তারপর বলল, আপনারা বরং খেয়ে নিন, তারপর নিয়ে যাব। ওই তো ওই ঘরে বসেছে। শিমুলের বড় অস্থির লাগছে, কেন কে জানে মনটা উতলা লাগছে, অথচ তেমন কোনো কারণ তো নেই। কিছুটা ভয় ভয় লাগতে পারে, কিন্তু এমন অস্থির লাগবে কেন? লাল টুকটুকে বেনারসি চেলি চন্দনে সেজে বসেছে শিমুল। গলায় মায়ের বিয়ের একখানা হার মাত্র, হাতে কয়েক গাছা ব্রোঞ্জের চুড়ি, শাখা পলা, কানের দুল জোড়া জ্যাঠা দিয়েছেন। এতেই যেন রূপ ফেটে বেরোচ্ছে শিমুলের। শুধু ওই অস্থিরতাটাই। ফুলি, এই ফুলি। মামাতো বোন ফুলি ঘাগরা পরে ছুটছিল হন্তদন্ত হয়ে কোথায় যেন। শিমুলের ডাকে ঘুরে দাঁড়ালো। কি গো? জেঠি কই রে? জেঠি? জেঠি তো ওই যে ওইখানে। ঠিক করে কথা বলতে পারিস না? মামি কই? আরে তোর মা কোথায়? মাও তো। বলেই ফুলি চুপ করে গেল। শিমুলের রাগ হলো খুব, বলল, যা তুই, এত বড় মেয়ে একটা কথা গুছিয়ে বলতে পারে না? ধুর, আমাকে এখানে একা বসিয়ে রেখে সবাই যে যার মতন ব্যস্ত। একজনেরও মনে হচ্ছে না আমার কথা? মাও যেমন। আমি আসি দিদি। বলেই ছুট দিল ফুলি। ঠিক তখনই ঘরে ঢুকলেন শিমুলের বড় যা, শ্বশুর মশাই, আরও 2জন মহিলা এবং ভাসুর, সাথে জ্যাঠা। জ্যাঠাকে দেখে যেন ধরে প্রাণ এলো শিমুলের। জ্যাঠা বললেন, মা, তোকে আশীর্বাদ করতে এসছেন এনারা, আয় দেখি। ও, একটা আসনও তো দরকার। ওই গো, কে আছো? আরে একটা আসন দাও এদিকে। ও মা, এ কি? কোনে একা বসে আছে কেন এমন? বাড়ির মেয়ে বউরা সব কোথায় গেল? আরে ডাকুন, ওনাদের ডাকুন। বড় যা বললেন। জ্যাঠা তাড়াতাড়ি বললেন, আসলে সবাই বড় ব্যস্ত তো। হলেই বা ব্যস্ত, তাই বলে বিয়ের কোণে একলা বসে থাকবে? ও বাবা, এদিকে তো আশীর্বাদেরও কোনো জোগাড় যন্ত্র নেই। উফ বাবা, পারি না। দেখেছিস কেমন দ্বারা বাড়ি? আমি ডাকছি ডাকছি, বসুন না। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেলেন জ্যাঠা। সাথে করে কয়েকজন মহিলা নিয়ে এলেন, কিছু আত্মীয়, কিছু প্রতিবেশী, সাথে জেঠি। আসন পাতা হলো, ধান দূর্বা প্রদীপ চালানো হলো। শিমুলকে বসানো হলো ওই আসনে। একে একে আশীর্বাদ সারলেন শ্বশুর, ভাসুর,
পিসি শাশুড়ি, বড় ননদ সবাই সোনার গয়নাগুলো পরিয়ে দিলেন। শিমুলের রূপ কয়েক গুণ বেড়ে গেল যেন। কই, মেয়েকে কেমন দেখাচ্ছে বেয়াই মশাই? কি আর বলি বেয়াই, নিজের মেয়ের নজর লেগে যাবে। যান যান, মেয়ের মাকে ডাকুন, একবার দেখে যান মেয়েকে। শ্বশুরের এই কথায় যেন রক্তশূন্য হয়ে গেল জেঠির মুখ। মুহূর্তের জন্য পরক্ষণেই সামলে বললেন, ছোট আসলে খুব নিয়ম নিষ্ঠা মানে, বিধবা মানুষ তো, তাই শুভ কাজে আসবে না। আরে সে তো বিয়ের সময় না থাকলেই হলো, এখন মেয়েকে দেখতে অসুবিধা কোথায়? মা তার মেয়েকে দেখবে না? ছোট আসবে না বেয়াই মশাই, বড় গোঁড়াও নেই এসব ব্যাপারে। একমাত্র মেয়ের মঙ্গল কামনায় সে এখন এক মনে ঠাকুরকে ডাকছে। আর কথা বাড়ালেন না ওরা, বেরিয়ে গেলেন ঘর থেকে। শিমুল উঠে ততক্ষণে তক্তপোষে বসেছে। জেঠিকে বলল, মা কি একবারও আসতে পারবে না জেঠি? না মা, তুমি লক্ষ্মী হয়ে বসো এখানে, আমি পাঠাচ্ছি কাউকে। আমি একবার যাব মায়ের কাছে, ওই ঘরে যাই না গো। না, একদম না, লক্ষ্মী দেখলে কি বলবে? বসো এখানে তুমি। চুপ করে গেল শিমুল। তর্ক তার স্বভাবে নেই, তবে মনটা বড় খারাপ হয়ে রইল। মাকে একটাবার দেখার জন্য ছটফট করতে লাগলো। এত নিয়ম কেন মানে মা? বিয়ে সমাপ্ত হলো যখন, তখন বেশ রাত। বরযাত্রী খেতে বসে গেছে। শিমুল আর নির্মলের বাসর ঘরের ব্যবস্থা হয়েছে জ্যাঠার ঘরে। কজন ভাই বোন বন্ধু বান্ধব থাকবে। শিমুল মুখ নামিয়ে বসেছিল। একে তো এত অচেনা লোকের মাঝে লজ্জা পাচ্ছে, তার উপর মায়ের জন্য খুব মন খারাপ করছে। যে মা তাকে এতখানি বড় করল, সেই মা এমন শুভ দিনে একটা বারও আসতে পারল না তার সামনে। কি হলো, শরীর খারাপ? নির্মলের কথায় চমকে উঠল শিমুল। তারপর লজ্জা পেয়ে গেল, মাথা নেড়ে না বলল। তাহলে মন খারাপ? চুপ করে রইল শিমুল। বাপের বাড়ি ছেড়ে যেতে সব মেয়েরই বোধহয় এমনটা হয়। খুব খারাপ নিয়ম, তাই না? যেখানে জন্মালে, বড় হলে, সেখান থেকে চলে যেতে হবে সারা জীবনের জন্য। আরে আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি কতটুকু পথ? যখন ইচ্ছে চলে আসবে। তোমার মা, জ্যাঠা, জেঠি, ভাই বোন সবাই যাবে যখন খুশি। তাছাড়া অষ্টমঙ্গলায় তো আবার আসছি। কাঁদতে কাঁদতেও মনটা যেন ভালো লাগলো এবার শিমুলের। মানুষটা তো বেশ। রাতের খাওয়া দাওয়া মিটেছে। বর কোণে বাসর ঘরে হুল্লোড়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। বরযাত্রী ফিরে গেছে। কাল কখন রওনা বললেন ওনারা? সকালে। যত সকাল সকাল সম্ভব মিটিয়ে দিও। আমি মিটাবার কি? মেয়ে বিদায়ের হাজার রকমের নিয়ম, সেসব হবে তবে তো। হ্যাঁ, সে ঠিক আছে, বেলা গড়িয়ে যেন না যায়। বেলা হবেই, কিচ্ছু করার নেই। সাত সকালে উঠেই কেউ মেয়ে বিদায় করে না। শোনো, কারো অবস্থা আমাদের মতো হয় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সেটা কি তুমি কাউকে বলতে পারবে? বললে তো ব্যাপারখানা অন্যরকম হতো। আর যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো? যাও। সারাটা জীবন নিজে যা ভালো বুঝলে তাই করলে। হ্যাঁ, তাই করেছি। যা তো, চলে যাও এবার। বাবা করেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেই যাচ্ছি। তা তুমি শোবে না? আমি এখানেই বসবো, এই চেয়ারে হেলান দিয়ে।
সে কি, এখনো তো অনেক রাত বাকি, বসে কাটাবে? হ্যাঁ, সবাই মিলে ঘুমিয়ে পড়াটা ঠিক হবে না। কাজটা যেটা হলো সেটাও কি ঠিক হলো তুমি বলো তো? তাহলে তাহলে কোনটা ঠিক হতো? তোমার বুদ্ধিতে চললে সব ভেসে যেত এতদিনে। যা খুশি করো গে, যত অনাসৃষ্টি কাণ্ড। রাগে গজগজ করতে করতে জেঠিমা বারান্দা ছেড়ে ঘরের দিকে পা বাড়ালেন। ঢালাও বিছানা হয়েছে মাটিতে ওখানে, এখন একটু লম্বা না হলেই নয়। কিছু আত্মীয় পাড়ায় এর বাড়িতে শুতে গেছে। এখানে প্রতিবেশীদের সাথে খুব সদ্ভাব সকলের। এই শোনো শোনো, কোথায় শুতে যাচ্ছ? যেখানে সবাই শুয়েছে। আর ওই ঘরে তালা দেওয়া আছে। চাবিটা আঁচলে সাবধানে রেখো। হ্যাঁ হ্যাঁ রেখেছি, এই যে। শোনো, একবার দেখে আসবে নাকি? আমি পারবো না বাপু, তুমি যাও ইচ্ছে হলে। আচ্ছা, আমি যাচ্ছি। শোনো না, আমরা ওখানে শুলেই পারতাম। না 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 না, তা দরকার নেই। দরকার ছিল। তুমি চাবিটা দাও তো আমাকে, দেখে আসছি আমি। দাও। কাল কি হবে ভেবেই আমার বুক কাঁপছে। ঠাকুর, তুমি রক্ষে করো এ যাত্রায়, রক্ষে করো। হাত জোড় করে কপালে ঠেকালেন জেঠিমা কোনো এক অজানা ঠাকুরের উদ্দেশ্যে। বাড়িতে পা দিতেই ছেঁকে ধরল মেয়ে মহিলারা। গ্রামের মহিলারা সব সাহাবাড়ির সুন্দরী বউ দেখতে এসেছে, সবাই মুগ্ধ চোখে তাকিয়ে। না, রূপ আছে বটে মেয়েটার। সব স্ত্রী আচার পালন হবে এবার। বরণ করলেন শাশুড়ি। রান্নাঘরে বড় হাঁড়িতে দুধ বসানো হয়েছে, সাদা লাল পেড়ে শাড়ি পাতা হয়েছে, সামনে কাঁসার থালায় আলতা। সেই আলতায় পা দিয়ে শাড়ির ওপর দিয়ে হেঁটে যেতে হবে শিমুলকে। তার আগে তার সামনে ধরা হলো একটা পাত্রে জ্যান্ত জিওল মাছ। শাশুড়ি বললেন, নাও বাছা, মাছখানা ধরো দেখি। শিমুল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পাশে নতুন বর, আত্মীয় প্রতিবেশী সবার নজর এখন শিমুলের দিকেই। জলের ভিতর খলবল খলবল করছে মাছটা, আঁশটে গন্ধ আসছে একটা। সেদিকে তাকিয়ে চোখটা নামিয়ে নিল শিমুল। ধরো মাছটা, ভয় পাবার কিছু নেই। যত সুন্দর করে ধরতে পারবে মাছটা, সংসার তত সুন্দরভাবে তোমার হাতের মুঠোয় থাকবে। ভয় পাচ্ছে বোধহয়, ছোট মেয়ে তো। ভয় আবার কি, এর চেয়ে অনেক ছোট বয়সে আমরা বিয়ে হয়ে এসেছি, নিয়ম তো পালন করতেই হবে। পাশ থেকে একটি অল্প বয়সী বউ এগিয়ে এলো। নাও আমার হাতটা ধরো তো, আমি সাহায্য করছি। হাতটা ধরো আমার। তাও শিমুল নড়ে না, হাতটাও বাড়ায় না। আরে কোনো ভয় নেই, দাও হাতটা দাও, ধরো আমার হাতটা। না, আমি হাত দেব না। এবার সবাই একটু থমকে যায় শিমুলের উত্তরে। শাশুড়ি বলেন, হাত দেব না বললে হবে না বাছা, যেটা নিয়ম সেটা করতেই হবে। বড় বউও করেছিল। মাপ করবেন। হাত জোড় করে মিনতির মতো করল শিমুল, কিন্তু গলায় দৃঢ়তা। বড় যা বলল, আচ্ছা থাক না মা, ও ভয় পাচ্ছে যখন, ছাড়ুন মা ছাড়ুন। অসন্তুষ্টির সাথেই ভেতর বাড়ি চলে গেলেন শাশুড়ি। বড় যা আবার বলল, নাও এবার এই থালায় পা দিয়ে হেঁটে চলে এসো। কিছুক্ষণ চুপ থাকলো শিমুল। তারপর থালাটার পাশ কাটিয়ে ওই কাপড়টা বরাবর হাঁটা দিল ধীর পায়ে। উপস্থিত মহিলা মহলে রব উঠল। আরে আরে, এ কি বড় অবাধ্য বউ তো, নাস্তিক নাকি? এমন ধরে কে করে? বলতে বলতেই ভিতর থেকে ঝিয়ের গলা শোনা গেল। সে চিল্লাচ্ছে আর বলছে, আরে দুধগুলো সব পুড়ে ঝুল হয়ে গেল গো, কি অনার সৃষ্টি বলো দেখি।
আজ কাল রাত্রি বর বউ কেউ কারো মুখ দেখবে না। শিমুলকে ঘিরে রয়েছে বাড়ির মেয়ে মহিলারা, সাথে মামাতো ছোট বোনটাও এসেছে শিমুলের। সন্ধে হতে না হতেই বাড়িময় আলো জ্বলে উঠেছে। হলদে টুনিতে ভরিয়ে দিয়েছে এরা পুরো বাড়ি। ঘন ঘন চা হচ্ছে। শুধুমাত্র চা করতেই একজন মহিলাকে রাখা হয়েছে। শিমুলের ঘরে হাসি ঠাট্টা চলছে দুপুর থেকেই। খানিকটা চোখ লেগে এসেছিল ওর। ঘুমটা ভাঙতে মাথাটা ভার হয়ে আছে। একটু চা পেলে বেশ হতো, কিন্তু বলতেও লজ্জা করছে। জানলার বাইরে তাকিয়ে রইল শিমুল। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটা। এদের বাড়িটা সত্যিই বড়, বেশ বড়। এত বড় বাড়িতে ওর বিয়ে কখনো ভাবতে পেরেছে? এই যে নতুন বউ, ঘুম ভাঙলো? একটা বউ এক থালা ভর্তি চা নিয়ে এসে ঢুকলো। এখনো সবাইকে চিনে উঠতে পারেনি শিমুল। কোনো পক্ষের যা হবে সম্ভবত। চায়ের কাপগুলো দেখে খুব ভালো লাগলো শিমুলের। এই নাও চা খাও। বাকিরাও তুলে নিল চায়ের কাপ। একজন বলল, ও বৌদি, খিদে পেয়ে গেছে তো। আসছে আসছে, তেলে ভাজা আসছে। তেলে ভাজা আসছে? আরে বাহ, চায়ের সাথে তেলে ভাজা, কি দারুণ! সমস্বরে চিৎকার করে উঠল সবাই উল্লাসে। তেলে ভাজা মুড়ি খাওয়া হবে, খুব মজা। খুব তৃপ্তি করে চায়ের কাপে চুমুক দিল শিমুল। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। সুন্দর হয়েছে চাটা। নতুন বউ, মুড়ি তেলে ভাজা খেয়ে আবার চা খেও, কেমন? আচ্ছা দিদি, তবে তেলে ভাজা আর খাবো না। বরং শুকনো মুড়িতে একটু তেল আর একটু নুন মেখে দিও, আর আর একটা লঙ্কা। কেন গো, তেলে ভাজা খাও না? না, ইচ্ছে করছে না গো। দুপুরেও তো ভালো করে খেলে না, কটা ডাল ভাত খেয়ে উঠে পড়লে। শরীর খারাপ নাকি গো নতুন বউ? এই, খবর দেবো নিচে? না না, শরীর ঠিক আছে। ব্যস্ত হয়েও না, চাটা খুব ভালো হয়েছে। তুমি খাও দিদি। বসলো বউটা। শিমুলের সাথে আসা ছোট বোনটা জমে গেছে বেশ। সে তারই সমবয়সী কতগুলোর সাথে লুডো খেলতে লেগেছে মেঝেতে বসে। সে বলে উঠল, দুপুরের মাছের কালিয়াটা ভারী খাসা হয়েছিল রে দিদি, খেলিনি কেন? তুই তো ভালোবাসিস। একটু লজ্জা পেল শিমুল। বলল, তুই খেলছিস, খেল না। আহা, বকছো কেন? ঠিকই তো বলেছে ও, সত্যিই ভালো হয়েছিল মাছটা। যাকে রাতে খেও, তোমার শাশুড়ি তুলে রেখেছে তোমার জন্য। ওবেলা খাওনি তো তাই। শাশুড়ির কিন্তু তোমার মনটা খুব নরম, মুখে হয়তো একটু বকাঝকা করেন। আমি আর রাতে ভাত খাবো না। বৌদি রাতেও খাবে না? বসে থাকা এক ননদ বলল। শিমুল বলল, না, মুড়ি খেয়ে নেব। এই, তোমার শরীর খারাপ মনে হচ্ছে, দাঁড়াও ডাক্তার ডাকতে বলি দরকার হলে। না না, আমার শরীর ঠিক আছে। তুমি থামো তো বাছা, সকাল থেকে আশাইস তো কী বা খেয়েছো? শরীর ভালো বললেই হবে? কাল বউ ভাত, কত ধকল। আমি নিচে গিয়ে খবর দিই গে। বলতে বলতেই চলে গেল বউটা। উপস্থিত সবাই যেন একটু ব্যস্ত হয়ে পড়ল শিমুলকে নিয়ে। চা খেয়ে শুয়ে পড়তে বলল ওকে। শুয়ে পড়ল শিমুল, আর শুয়ে ঘুমিয়েও পড়ল। বাড়িটা বড় থমথম করছে। কাল কি হবে, কে যাবে, কিভাবে যাবে, সেও এক চিন্তার বিষয়। ঘন ঘন তামাক টানছেন তিন কড়ি শিমুলের জ্যাঠা। পাড়ার কিছু বয়স্ক মানুষ বসে আছেন দালানে। ঘরের ভিতর মেয়ে বউরা কথাবার্তা বলছে। গ্রামটা আজ দুভাগে বিভক্ত হয়েছে। একদল বলছে ঠিক করেছেন তিন কড়ি, অপর দল বলছে ভুল করেছেন। আরে শোনো শোনো,
মেয়ের বিবাহ কিছুতেই আটকায় না, শাস্ত্রে আছে। গ্রামের প্রৌঢ় গোবিন্দ মুখুজ্জে বললেন, ঠিক। লাখ কথায় বিয়ে হয়, বুঝলে, লাখ কথায়। সেখানে আমাদের শিমুল মায়ের বেলায় তো কোনো ঝক্কি পোয়াতেই হলো না। এ ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কি? হ্যাঁ, ঠিক কথা। আমি এছাড়া মেয়ের বিয়ে আটকাতেও তো নেই। আটকে গেলে সে বিয়ে আর হয় না। আমি শুনেছি এ ব্যাপারে। তিন কড়ির পক্ষে যারা, তারা এই ধরনের কথাবার্তা বলছে নিজেদের মধ্যে। তিন কড়ি বললেন, এইসব 7-5 ভেবেই আমি করেছি যা করবার। কাউকে জানানোর কথা মনেও আসেনি, জানালেই তো শোরগোল হতো। বুঝলাম তিনকড়ি, তোমার উদ্দেশ্যটা যথেষ্ট সাধু, কিন্তু মেয়েটার কথা একবারও ভাবলে না? বললেন বিমল চৌধুরী। তিন কড়ি বললেন, মেয়েটার কথা ভেবেই করেছি যা করার। মেয়েটাকে তবু একবার জানানো উচিত ছিল না? তার শ্বশুরবাড়ির লোকজনকেও তো অন্ধকারে রাখা হলো, তাই না? জানলে বিয়েটা নির্বিঘ্নে হতো না চৌধুরী, তোমরাই বলো হতো? হয়তো বিয়েটা ভেঙেই যেত। হাজার হোক, এত বড় বাধা। কিন্তু এবার তো জানাতে হবে। কিভাবে কি বলবে ভেবেছো কিছু? সত্যিটাই বলবো, আর কি, ক্ষমা চেয়ে নেব। কিন্তু তাতে অশান্তি হবে না? ওনারা যদি কিছু ভুল বোঝেন? চুপ করে গেলেন তিন কড়ি। এই আশঙ্কা তার মনেও যে আসেনি তা নয়। আপনারা কেবল অশান্তি শ্বশুর বাড়ির লোকের কথাই ভাবছেন, মেয়েটার কথা একটিবারও তো ভাবছেন না। কোন মুখে দাঁড়াবো গিয়ে মেয়েটার সামনে? কি জবাব দেব? ঘর থেকে কোন ফাঁকে তিন কড়ির বউ সরলা বেরিয়ে এসেছেন খেয়াল করেনি কেউ। সবাই চুপ করে গেল। কি উত্তর দেবে এর? সরলা ফের বললেন, শিমুলের জ্যাঠা সারাটা জীবন যা ভালো বুঝেছে তাই করেছে, কারো কথা শোনেননি। পই পই করে বলেছিলাম, মেয়েটাকে বলে দাও, বলে দাও মেয়েটাকে। থামো তো, বলে দাও বলি তুমি খালাস। বললে ওই মেয়ের বিয়ে হতো সেদিন। না হলে না হতো, তাই বলে পাশের ঘরে মেয়ের মায়ের মরা রেখে দিয়ে সেটা চেপে বিয়ে দিয়ে বিদায় করে দিলে মেয়েটাকে। তাকে না জানিয়েই দাহ করে দিলে। এত পাপ তুমি রাখবে কোথায়? ও কোনো পাপ না। ঠাকুরমশাইয়ের সাথে কথা বলি তো করেছি, মায়ের মরা ঘরে বন্ধ রেখে মেয়ের বিয়ে দেওয়া যায়। আহা, আর মানবিকতা বলতে থাকতে নেই কিছু, তাই না? তো তুমি ফ্যাচ ফ্যাচ করো না তো, যাও ঘরে যাও, যাও। ধমকে উঠলেন তিন কড়ি। সরলা কিন্তু দাঁড়িয়েই রইলেন ঠায়। চোখের সামনে ভাসছে ওই দৃশ্য, এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না। সকালে শিমুল আর জামাইয়ের আশীর্বাদ পর্ব চুকল। ঘটি বাড়িতে বিয়ে, সকাল সকাল যাওয়াই নিয়ম ওনাদের। রক্ষে সে সময় শিমুলের শ্বশুরবাড়ির তরফের মহিলা তেমন কেউ ছিল না। ছিল কয়েকজন ছোকরা আর দুজন অল্প বয়সী মেয়ে। গাড়ি কাল রাত থেকেই ছিল। আশীর্বাদ যখন হচ্ছে একে একে, বাড়ির আত্মীয় স্বজন প্রশ্ন করেছিল শিমুলের মা কোথায়, সে আশীর্বাদ করবে না? উত্তরে বলা হয়েছে কাক ভোরে সে পাশের গ্রামের রক্ষাকালী মন্দিরে গিয়ে হত্যে দিয়েছে। তার ওই মন্দিরে মানত ছিল মেয়ের ভালো ঘরে বিয়ে হলে সে বিয়ে থেকে অষ্টমঙ্গলের আগে অবধি মেয়ের মুখ দর্শন করবে না। কঠিন মানত। তাই গতকাল থেকে সে নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। শিমুল বারবার জিজ্ঞেস করেছিল, কাঁদছিল খুব। উপস্থিত লোকজন অবাক হলেও অবিশ্বাস করেনি। শিমুলকে নিয়ে তার মা এত কষ্ট করেছে সারা জীবন, সেখানে মেয়ের এত ভালো বিয়ে হচ্ছে
মায়ের উদ্ভট কিছু মানত থাকতেই পারে, যেখানে মহিলা চিরকালই হাজার উপোস পুজো নিয়েই কাটিয়েছেন। শিমুল বেরোলো তখন প্রায় 11টা। কাঁদতে কাঁদতে মেয়েটা শ্বশুর বাড়ি চলল। মাকে দেখতে না পাওয়ার কষ্টটা বেশি ছিল বোধহয়। গাড়ি স্টার্ট দিল, পাড়ার লোকজন বাচ্চা কাচ্চা ছেঁকে ধরল গাড়ি। এমন বড় গাড়ি চেপে গ্রামের কোনো মেয়ে শ্বশুর বাড়ি যায়নি আজ অবধি। ফুল দিয়ে সাজানো গাড়ি করে রাজরানীর মতো চলে গেল শিমুল। ঠিক তার 10 মিনিটের মধ্যে 3 কড়ি ঘোষণা করলেন তার ভাইয়ের বউ গৌরী অর্থাৎ শিমুলের মা মারা গেছেন গতকাল শেষ বিকেলেই। তিনি আর গুটিকত পরিবারের লোক ছাড়া কেউ জানে না বিষয়টা। বিয়েতে বিঘ্ন যাতে না ঘটে সেই জন্যই এই ব্যবস্থা। কিভাবে মরল অভাগী? না শ্বাসকষ্টের ধাত ছিলই, জ্বর হয়েছিল কদিন ধরে, সর্দি কাশি, টুকটাক টোটকা চালাচ্ছিলেন নিজের মতো। শরীর বেগতিক বুঝে দুপুরের পর নিজেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন গৌরী। শ্বাসকষ্ট শুরু হয় তারপর, অবশেষে নিঃশ্বাস আটকেই মারা যান। 3 কড়ির গিন্নি প্রথম দেখে ব্যাপারটা। তখন সন্ধে হয়ে গেছে। তড়িঘড়ি সে কর্তাকে জানায়, সবাইকে বলতে যাবে, কিন্তু কর্তা বাধা দেন। একখানি কাঁথায় মুড়িয়ে শুইয়ে রাখা হয় তক্তপোষেই গৌরীর মৃতদেহ। সবাই শুনে কি বলবে ভেবে পেল না কেউ। 3 কড়ি বললেন, অনেকক্ষণ কেটে গেছে, এবার দাহ কাজ করতে হয়, চলো। সব জোগাড় করে গৌরীকে যখন খাটে তোলা হলো, শক্ত কাঠ হয়ে গেছে শরীর। মৃতদেহ নিয়ে বেরোলো সবাই শ্মশানের উদ্দেশ্যে। শিমুল শ্বশুর বাড়ি রওনা হওয়ার ঘণ্টা খানেক পরেই তার মায়ের দেহ শ্মশানের পথে এগোলো। বউ ভাতের তোড়জোড় চলছে। সকাল থেকেই ভয়ানক ব্যস্ততা এদিকে। ভিয়েন বসেছে, রসগোল্লা পান্তুয়া তৈরি হচ্ছে। ওদিকে বামুন লুচি ভেজেই চলেছে, সাথে আলুর তরকারি, আর অহরহ চা তো আছেই। জলখাবারের পাট চুকলেই দুপুরের রান্না চেপে যাবে। মাছ এসে গেছে, কাটাকুটিও সারা, চাল ভেজানো, আনাজপাতি কাটা চলছে এখন। স্নান সেরে গায়ে একটু তেল মাখল শিমুল। গন্ধ তেল বাথরুমেই রাখা ছিল। এমন সুন্দর গন্ধ যে গায়ে মাখার তেলেও হয় জানা ছিল না শিমুলের। চুলটা আঁচড়ে নিল, মুখে একটু ক্রিম ঘষে নিল, সুটকেস খুলে বসল। এবার শাড়ি পরে তৈরি হয়ে নিতে হবে। বেশ কখানা শাড়ি দিয়েছে জ্যাঠা, সেখান থেকেই দেখে শুনে একটা তাঁত বের করল, হালকা গোলাপি আর বেগুনি ডুরে, সাথে হালকা গোলাপি ব্লাউজ। ঝটফট পরেও ফেলল শাড়ি। তখনই দরজায় খটখট। দরজা খুলতেই ভেতরে এলো বড় যা, সাথে একজন ঝি, হাতে তার জল খাবার। দেখেই খিদে পেল শিমুলের। কাল থেকে তেমন খাওয়া হয়নি, আর লুচি ওর খুব প্রিয়। মা, ছোট বউ এমন একখান শাড়ি পরলে কেন? কেন দিদি ভাই, ভালো না শাড়িটা? ভালো, কিন্তু আজ তো একটু রং চঙে পরতে হয় বোনটি, একদম খুলছে না এটা। কই দেখি তো আর কি কি শাড়ি আছে, দেখাও দেখি। বলে খোলা সুটকেসের দিকে এগিয়ে গেল বড় বউ।
শাড়ি কটা ঘেঁটে দেখে হলুদ লালে একটা ঢাকাই বের করলো। সেটা শিমুলের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ এই নাও, এটা পরে নাও। কত সুন্দর শাড়ি দিয়েছেন তোমার জ্যাঠা, আর তুমি কি একখান পরে বসে আছো? দেখো দেখি, লোকজন আসবে তো নাকি? আচ্ছা এক কাজ করো, আগে খেয়ে নাও, আমি বরং চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, শাড়িটা বিছানায় রেখে আর খাবারের থালাটা শিমুলের হাতে দিয়ে চলে গেল ওরা। গরম গরম লুচি তরকারিতে ডুবিয়ে খেতে লাগলো শিমুল। মিষ্টিগুলোও ভালো হয়েছে বেশ। সবটা শেষ করার আগেই চা দিয়ে গেল একজন। চাটা খেয়ে একটু শান্তি পেল শিমুল। বড্ড খিদে পেয়েছিল। বীরেন সাহা বড়ই বাতিগ্রস্ত লোক, সবেতেই ওনার তাড়াহুড়ো বেশি। ভাত কাপড়ের অনুষ্ঠান মিটিয়ে ফেলার জন্য অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছেন উনি। এদিকে রান্নার জায়গায় একবার তাড়া দেন, ওদিকে ভিতর বাড়িতে একবার। দুপুরের খাওয়া দাওয়া মিটলে রাতের রান্না বসবে। হলো তোমাদের? কতখানি বেলা হলো খেয়াল আছে? হয়েছে হয়েছে, উফ জ্বালিয়ে খেলো একেবারে। তুমি যাও তো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি এসো দয়া করে। সাহাগিন্নি কর্তার ধমক খেয়ে তাড়া লাগালেন। ওরে সব বউঝি গেলি কোথায়? শুধু গুলতানি আর আড্ডা। নতুন বউকে নিয়ে নিচে নাম, আমি থালা সাজাচ্ছি। কাঁসার থালায় সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা, কাঁটা চচ্চড়ি, মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি, পায়েস সুন্দর করে সাজিয়ে নিলেন। তারপর ফের হাঁক দিলেন, ওই সব আয় আয়। মহিলার দল চলে এসেছে হলঘরে। এখানেই হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। নির্মলও হাজির, তার তুতো ভাইরা, দাদা, বন্ধু সবাই উপস্থিত। শুধু নতুন বউকে আনতে গেছে মেয়েরা, সে এলেই শুরু হয়। সবাই নির্মলের সাথে ঠাট্টা করছে, মজা করছে। এমন সময় ঢুকলো ওরা শিমুলকে নিয়ে। ই আবার কি? এ কেমন ভাবে নিয়ে এলি তোরা ওকে? বুদ্ধি শুতে নেই নাকি তোদের? সাহাগিন্নি অবাক হলেন শিমুলকে দেখে। সাজগোজ নেই, এলো চুল, গয়নাগাটি খুলে রেখেছে বোধহয় সব। তার উপরেই ম্যাড়ম্যাড়ে রঙের শাড়ি। আমরা বলেছি কাকি, নতুন বৌদি কথা শুনলই না তো। বিরক্ত হলেন শাশুড়ি। উপস্থিত বড় যা বলল, এ কি ছোট বউ, তোমাকে না বললাম তখন শাড়িটা পাল্টাতে? শাড়ি তো বের করে রেখেও এলাম, তুমি পরোনি কেন? আমার ওটা পরতে ইচ্ছে করছে না দিদি ভাই। আরে বাবা, ওটা পরতে ইচ্ছে না করলে আরো তো শাড়ি আছে, তার মধ্যে থেকে একটা পরতে। আমার এটাই পছন্দ। আশ্চর্য মেয়ে তো তুমি। কেউ এই ম্যাড়ম্যাড়ে রঙের শাড়ি পরে নিজের বিয়ের অনুষ্ঠানে? আর তাছাড়া তোমার গয়নাগাটিগুলো সব খুলে রেখেছো কেন? শিমুলের সাথে আসা মামাতো বোন কাল থেকেই দিদির আচরণের মাথামুন্ডু বুঝছিল না। এখন বলল, এই দিদি, তুই তো এই শাড়িটা পছন্দ করছিলি না, তখন নিতেও চাইছিলি না, জ্যাঠা দিল তাই। বোনের কথায় উত্তর দিল না শিমুল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি বললেন, যাও বাছা, সবসময় জেদ বায়না ভালো লাগে না। শাড়ি বদলে গয়নাগাটি পরে এসো। বড় বৌমা, যাও তো ওর সাথে, চটপট তৈরি করে নিয়ে এসো। চুলটা বেঁধে দাও, টিপ পরাও একটা সিঁদুরের, একটু সাজগোজ করাও। চলো। বড় যা হাত ধরে টানতেও চুপ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল শিমুল। বাপরে, কি ভীষণ অবাধ্য মেয়ে রে বাবা। বিরক্ত হলো বড় যাও। শাশুড়ি বললেন, কি হলো, কথা কানে যাচ্ছে না? যাও বলছি। না, আমি এটাই পরব। আচ্ছা এটাই পরো, একটু সেজে গুজে গয়নাগাটি পরে এসো, যাও, বিশ্রী দেখাচ্ছে। না, আমি যাব না। সবাই হতবাক হয়ে গেল। নির্মল কি বলবে বুঝে উঠতে পারল না। একজন আত্মীয়া বলে উঠলেন,
কিছু মনে করো না দিদি, তোমার এই ছোট বউয়ের মা তার গন্ডগোল আছে বোধ করি, নয়তো কেমন ধারে মেয়ে মানুষ গো। কাল থেকে খেয়াল করছি সবেতে অবাধ্যতা করছে। খোঁজ খবর নাওনি নাকি ভালো মতো? খোঁজ নিয়েছি তো কাকিমা, কোনো মাথার সমস্যা টমস্যা তো নেই। কেন যে করছে এমন? এই তুই থাম তো, রূপ দেখেই মজে গেলি। দেখ এবার কি ভোগান্তি লেখা আছে কপালে। শাশুড়ি ধমকে উঠলেন। বীরেন সাহা এতক্ষণ দাঁড়িয়ে দেখছিলেন সব, এবার বললেন, এখন এসব আলোচনা থাক, আচার যা পালন করার করে ফেলো, আরো অনেক কাজ আছে। ভাতের থালা, সাথে আলতা সিঁদুর, লালে সবুজে কাঞ্জিভরম একটা শাড়ি। সবাই মজা করছে। বলো বলো, তোমার পছন্দের সব দামি শাড়ির দায়িত্ব নিলাম। না না, বলো তোমার রেস্টুরেন্টে কাটলেট খাওয়ার দায়িত্ব নিলাম। তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর ভালো থাকার দায়িত্বও নিলাম। সবাই তালি দিয়ে উঠল, সবার মুখে হাসি। হঠাৎ ঝনঝন শব্দে থালাগুলো মাটিতে পড়ে গেল। পড়ে গেল না, ফেলে দিল শিমুল। ঘরময় ভাত, ডাল, তরকারি ছড়িয়ে পড়ল। নতুন শাড়িটায় ডাল তরকারি লেগে গেল। আলতার শিশি ভেঙে খান খান। মরণ দশা, চটা রঙের শাড়ি দেখছো দেখো, তাই আবার লাল, আবার মাছের ছোঁয়াছানি সব। ঘেন্না ঘেন্না ঘেন্না, রাম 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 রাম। কি বললে? শুনতে পান না? এমন অস্পৃশ্য মেলাচ্ছ কাণ্ড কারখানা। ও নিমু, এ কাকে বিয়ে করে আনলি বাবা? এ যে বদ্ধ পাগল। কি ব্যবহার করছো তুমি শিমুল? এভাবে কথা বলতে হয়? নতুন বউ তুমি? তোমার বাড়ি থেকে এই শিক্ষা দিয়েছে তোমার জ্যাঠা, জেঠি, মা? চুপ, একেবারে চুপ। বলেই দপদপিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল শিমুল। ওর মামাতো বোন যেটা এসেছিল, সে অবাক হয়ে বিড়বিড় করে কি যেন বলল, কেউ খেয়ালও করল না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তিনকড়ি, হাত জোড় করা বুকের কাছে। সাহাদের বৈঠকখানায় কথা হচ্ছে। তিনকড়ির সাথে এসেছেন পাড়ার দুই বয়স্ক পুরুষ মানুষ, তার মধ্যে একজন পুরোহিত মশাই। এদিকে বীরেন সাহা, ওনার স্ত্রী, দুই ছেলে আর বড় বৌমা উপস্থিত। আমি জানি খুব বড় অন্যায় করেছি বেআই মশাই, নিজ গুণে ক্ষমা করবেন। আমার আর উপায় ছিল না। কাজটা মোটেও ভালো হয়নি বেআই মশাই, আপনি সবটা বলে দিতে পারতেন, তারপর যা হতো দেখা যেত। মেয়েটার বিয়েটা আটকে গেলে খুব অমঙ্গল হতো বেআই। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে মেয়ের বিয়ে দিলেন, অমঙ্গল হলো না তাতে? উপস্থিত পুরুত মশাই বললেন, না, অমঙ্গলের আশঙ্কা অমূলক। যতক্ষণ না দেহ চিতায় উঠছে ততক্ষণ কোনো অসৌচ শুরু হয় না। বিষয়টা শাস্ত্রের নয় ঠাকুর মশাই, মানবিকতার। মেয়েটা জানলই না, খুব ভুল হলো এটা। যতই হোক উনি ছিলেন মা। ক্ষমা করে দেন বেয়ান, তখন বিপদে পড়ে যেটা মনে হয়েছে করে ফেলেছি। আজ আপনাদের জানানো কর্তব্য মনে করলাম, তাই বেলা থাকতেই বেরিয়ে পড়েছি। গতকাল দাহ হয়েছে, সে হিসাবে তো নতুন বউয়ের অসৌচ হয় গতকাল থেকেই। আপনি এটাও কাল জানালেন না? একমাত্র মেয়ে তার মায়ের অসৌচটুকুও করতে পারল না। গিন্নিমা, অসুবিধে কিছুই হবে না।
দোষ কাটিয়ে নেওয়া যায়। সে আমি কাটিয়ে দেবক্ষণ, গঙ্গার ঘাটে গিয়ে কালকেই। পুরুত মশাইয়ের কথায় চুপ করে গেলেন সবাই। কি বলবেন কেউ যেন কিছু বুঝে উঠতে পারছেন না। তিন করেই বললেন, মেয়েটাকে কি আজ জানাবেন? আজ ওর বউ ভাত, এমন দিনের সমস্ত আয়োজন নষ্ট। আপনার ছেলের বিয়ে বলে কথা, গোটাটাই নষ্ট হবে। আয়োজন নষ্ট হবে তাতে কোনো অসুবিধা নেই আমার। আপনি যখন আমাদের জানিয়েছেন, আমরা এটা কোনো মতেই চেপে রাখতে পারবো না। শিমুলকে সবটা জানানো হবে, এখনই হবে। আপনিই জানাবেন। এত বড় দুঃসংবাদ দেওয়ার মতো নিকট মানুষ এখনো আমরা কেউ হইনি তার। খানিকক্ষণ চুপ করে রইলেন তিন কড়ি, তারপর বললেন, বেশ, আমি বলবো। পাড়ার একটা বউ সাজাতে এসেছে শিমুলকে। খোঁপা বেঁধেছে সুন্দর করে। গোলাপ দিতে রাজি হয়নি শিমুল। বেলফুলের মালা দেওয়া হয়েছে খোঁপায়, কাজল পরানো হয়েছে, চন্দনের কলকা করা হচ্ছে। এখন সাদা রঙের কলকা ভারী সুন্দর নকশা তুলছে। পরনের আকাশি রঙা বেনারসিটা খুব সুন্দর। আকাশির ওপর রূপলি জরির কাজ। এই শাড়িটা পরতে আপত্তি করেনি সে। চুপটি করে সাজছে। ঘরটা একটু ফাঁকা করো দেখি বাছারা, দরকার আছে। সাহা গিন্নি ঢুকে বললেন। উপস্থিত মহিলারা খানিক অবাক হলো। একজন বলল, কিছু হয়েছে কাকি? কোনো সমস্যা নাকি? অত এখন বলার সময় নেই, বাইরে অপেক্ষা করো সবাই, সময় মতো সব জানতে পারবে। ঘর ফাঁকা হয়ে গেল। ঢুকলেন শিমুলের জ্যাঠা, শ্বশুর মশাই, বর, ভাসুর আর বড় যা। আর রইল ওর সাথে আসা মামাতো বোন ফুলি। শিমুল ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল, কিছু বলল না। তিন কড়ি বললেন, মারে, ভালো আছিস তো মা? তুই চলে এসেছিস, বাড়ি বড় ফাঁকা। তো জেঠি তো বলেই চলেছে। ঠিক হয়তো বলছিল বর্দি। বর্দি? কি বললি রে মা? বুঝলাম না তো কিছু। বুড়ো মিনসে কিছুই বোঝেন না। একদিন সম্মান করতুম মঠ ঠাকুর, দোষ নিবেন না, নিলেও আমার কাজ করা। এখন দেখি বর্দি ভালো মনের মানসি, দয়া মায়া আছে। আপনি তো একেবারে সাক্ষাৎ পাষাণ। শিমুলের অনর্গল বলে যাওয়া কথাগুলো শুনে সবাই হাঁ হয়ে গেছে। নির্মল বলল, শিমুল শোনো, জ্যাঠামশাই কি বলছেন শোনো। তুমি কি কোনোভাবে কিছু জানতে পেরেছো নাকি? কিন্তু কোথা থেকে জানবে? হ্যাঁ, থামো বাবা জীবন। এই বুড়া একেরে মহা শয়তান। এই মেয়ে কিন্তু পাগল, আমি আগেই বলেছি। সমানে আজে বাজে বকছে পাগলের মতো। থামেন দেয়ান, কি আর বসবেন আপনি? আপনার গব্বে তো মাইয়া মানুষ হয় নাই, আর কপালও পড়ে নাই কম বয়সে। আমার পড়ছে, আর আমি জানি এই মাইয়া বুকে নিয়েই বাঁচা ছিল। আর এই মাইয়ার বিয়াতে কিনা বিধবা মায়ের একটা মাত্র মাইয়া। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো শিমুল, সুর করে কান্না। ঠিক তখনই ওই ছোট মামাতো বোনটা তিন কড়ির ফতুয়া ধরে টানল। উনি নিচু হতেই কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল,
দিদি একদম পিসিমার মতো কথা বলছে গো জ্যাঠা। সেই কাল আসা থেকেই তো অমন ধারা কাজকর্মও করছে জানো। ফিরতে ফিরতে সেই সন্ধে পেরিয়ে রাতই হলো। তাড়াতাড়ি পা চালাচ্ছেন তিনকড়ি। পুরোহিত মশাইয়ের বাড়ি গ্রামে ঢোকার মুখেই তিনি ঢুকে পড়েছেন বাড়ি। তিনকড়ি আর বাকি একজন যে ভদ্রলোক গিয়েছিলেন সাথে, দুজনে পা চালাচ্ছেন। ভ্যান রিক্সা নামিয়ে দেয় অনেক আগে, এরা ভেতরে আসতে চায় না। কিছু বেশি পয়সার লোভ দেখিয়েছিলেন তিনকড়ি, যাতে বাড়ি অবধি পৌঁছে দেয়। সে ছোকরা পাত্তাই দিল না। অগত্যা হাঁটা। একটু বেশি জোরে পা চালাচ্ছেন তিনকড়ি। সাথের জন যেন পেরে উঠছেন না। গ্রামের কাঁচা খানাখন্দ রাস্তা, তাই অন্ধকার। গাবতলা দিয়ে যেতে যেতে গাটা যেন ছমছমিয়ে উঠল। শিমুলের অমন ব্যবহারই হয়তো তার কারণ। মাথায় ওটাই ঘুরছে, মেয়েটা অমন করল কেন? মায়ের মৃত্যুর খবর চাপা দেওয়া হয়েছে বলে সেই রাগে নাটক করল। কিন্তু শিমুল তো তেমন মেয়ে নয়। কিছুই যেন মিলছে না। পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছে, আগামীকালই একটা প্রায়শ্চিত্তের কাজ করে নেওয়া হবে। তারপর 11 দিনে যেমন কাজ হয় তেমনই শ্রাদ্ধ শান্তি হবে। ভাবতে ভাবতে কখন ঘোষেদের পুকুরটার পাড় ধরে চলেছেন বুঝতেই পারেননি তিনকড়ি। পাশের জন হঠাৎ যদি অমন আঁতকে না উঠতেন, তিনকড়ি বুঝতে পারতেনও না হয়তো। আঁক করে মুখ দিয়ে শব্দ করতেই তিনকড়ি ঘুরে তাকালেন। কি হলো? অমন করলে কেন? ওই যে ওই আঙুল দিয়ে পুকুরের দিকে দেখাতে দেখাতে ধপ করে ভদ্রলোক রাস্তায় পড়ে গেলেন। এত তাড়াতাড়ি ঘটল সবটা, তিনকড়ি বুঝে উঠতে পারলেন না কি হলো ঠিক। পুকুরের দিকে তাকালেন, ঘন জমাট বাঁধা অন্ধকার। পুকুরটা বেশ চওড়া আর গভীর। ঘোষেরা যত্ন আত্তি করে পুকুরটার। টলটলে জল, চারপাশে গাছগাছালি ভরা। জোনাকি জ্বলছে একটা আধটা। ওই গাঢ় অন্ধকারে কিছু ঠাউর হওয়ার কথাও নয়। তবুও কিভাবে কে জানে, তিনকড়ি স্পষ্ট দেখলেন গৌরী পুকুরের ওপার থেকে এপারে দৌড়ে আসছে। ওই অন্ধকারেও গৌরীর পরনের সাদা থানটা ফুটে উঠেছে। জল ভরা পুকুরের উপর দিয়ে দৌড়ে আসছে সে, তিনকড়ির দিকেই বোধ হয়। দৃশ্যটা এতখানি অসম্ভব আর ভয়াবহ, তিনকড়ির মুখ দিয়ে শুধু বেরোলো, বউঠান। তিনি নড়তে চড়তে ভুলে গেলেন, ঠায় দাঁড়িয়ে রইলেন। আর গৌরী ছুটে আসতেই লাগলো। কতক্ষণ ধরে ছুটছে, তবু যেন আসতে পারছে না, ছুটেই চলেছে। প্রবল আক্রোশে তাকিয়ে আছে তিনকড়ির দিকে। চোখ দুটো ভাটার মতো জ্বলছে, ঠিক যেন গিলে খাবে। খুব বেশিক্ষণ সহ্য করতে পারলেন না দৃশ্যটা তিনকড়ি। মাথাটা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলেন। চাদর চাপা দিয়ে শুয়ে আছে শিমুল। সাদা খোলের একটা শাড়ি পরেছে। কপালে আঁকা চন্দন এখনো রয়েছে, তবে সিঁদুর, লিপস্টিক, টিপ সব মুছে ফেলেছে সে। লাল রঙের কোনো ছোঁয়া সে রাখতেই চায় না শরীরে। কেউ তাকে বাধা দেয়নি। বাড়ির লোকজন বুঝে উঠতে পারছে না কি কর্তব্য এখন।
অতিথিদের বলা হয়েছে আজকেই নতুন বৌমার মা মারা গেছেন, তাই অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। তবে আগতরা যেন দয়া করে খেয়ে যান। কেউ খেয়েছেন, কেউ খাননি। সারা গ্রামের বাড়ি বাড়ি বিলি করে আসা হয়েছে খাবার। সানাই বন্ধ করা হয়েছে। বাড়িময় যে বাতি ঝোলানো হয়েছিল তাও নেভানো হয়েছে। নিকট কিছু আত্মীয় স্বজন রয়েছে বাড়িতে এখন, তারাও কিংকর্তব্য বিমূঢ়। মহিলারা জটলা করছে নিচ তলার বৈঠকখানায়, পুরুষরা সব ছাদে। মহিলাদের মধ্যেই কথাবার্তা হচ্ছে। বউটা কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। কিছু একটু খেতে দিলে হয় না? মিষ্টি শরবত এসব দিলে হয়। আচ্ছা, ওর তো অসৌচ এখন, কিন্তু শ্রাদ্ধ কি কালকেই করবে ও? আসলে মেয়ের কাজ তো 3 দিনে, তাই কালই। জানি না বাপু, ঠাকুরমশাইকে খবর দেওয়া হয়েছে, কি বলে দেখি। প্রায়শ্চিত্তে যদি কিছু করতে হয়। কার পাপ আর কে প্রায়শ্চিত্ত করে? খেতে দিয়ে আসবো গিয়ে ওকে? সে যাও, তবে একা যেও না বাপু, গতিক সুবিধের নয়। দুজন মহিলা উঠে গেল শিমুলের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে। ওদিকে ছাদের জমায়েতে পুরুষদের মধ্যে সবচেয়ে চিন্তিত মুখে বসে আছে নির্মল। তার মাথায় ঘুরছে 1000টা প্রশ্ন। সবাই যা বলছে তা হয় নাকি? শিমুলের মা তো মারা গেছেন, উনি কোথাও নেই আর। মৃত্যুর পর কিছু থাকে নাকি? তাহলে উনি শিমুলের মধ্যে কিভাবে? ধুর, যত সব অ্যাবসার্ড কথাবার্তা। হঠাৎ শকটা নিতে পারেনি মেয়েটা, তাই ভুলভাল বকছে। ওর চিকিৎসা প্রয়োজন, দরকার পড়লে শহরে নিয়ে যাবে নির্মলকে। বাবার সাথে কথা বলতে হবে। নিচ থেকে মেইলি গলার চিৎকার আর ঝনঝন করে বাসন পড়ার শব্দে সবাই চমকে উঠল। দোতলা থেকে এসেছে আওয়াজটা। ছুটল নির্মল আগে সেদিকে, পিছনে বীরেন সাহা আর বাকিরা। নির্মলের ঘর থেকেই আওয়াজটা এসেছে। সবাই দৌড়ে গিয়ে দেখল দুজন, একজন নির্মলের মামাতো বৌদি, অপরজন জেঠিমা। মাটিতে বসে রয়েছে, ঘরময় জল, মিষ্টি গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। শিমুল আলু থালু ভাবে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর বিড়বিড় করছে কি সব রাগে। ওই দুজনের দিকে তাকিয়েই বিড়বিড় করছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জেঠিমা, বৌদি, লেগেছে তোমাদের? কি হলো? নির্মল এগিয়ে গেল তাড়াতাড়ি ওদের দিকে। ওকে দেখেই এক লাফে খাটে উঠে পড়ল শিমুল। এক মাথা ঘুমটা টেনে নিল, মুখ নিচু করে বলল, বাবা জীবন, তুমি আবার এই হট্টগোলে কেন? যাও বাবা, খাওয়া দাওয়া করো। কি বলছো শিমুল? তুমি কি পাগল হলে নাকি? বিরক্ত আর ভয় দুটোই লাগলো নির্মলের। হয়তো সবার সামনে লজ্জাও। আমি অভাগিনী বাবা, পাগল নেই কো। যাও বাছা যাও, শাশুড়ির আদর যত্ন পেলে না, আমি জামাই আদর করতে পারলাম না। সবই কপাল, পোড়া কপাল গো। বলে খাটে লাগানো ছত্রিতে দুমদুম করে কপাল ঠুকতে লাগলো শিমুল, আর বলতে লাগলো, সবই পোড়া কপাল, পোড়া কপাল গো। এই, ওকে কেউ ধরো তো, দরকার পড়লে বেঁধে রাখো খাটে, বিপদ ঘটাবে তো। বিয়াই মশাই, যান ঘরে, কেউ আমারে ধরবেন না।
খবরদার কয়ে দিছি কিন্তু। ঠিক তখনই নিচ থেকে একটা গলা পাওয়া গেল, অল্প বয়সী ছেলের গলা। কে কে আছেন বাড়িতে? একটু তাড়াতাড়ি নিচে আসবেন, আমরা শিমুলদির বাপের বাড়ি গ্রাম থেকে আসছি। ছেলেটার গলা শুনে হেসে গড়িয়ে পড়ল শিমুল। ঘুমটা খসে যেতে ফের তুলে নিল সেটা। নির্মলের দিকে তাকিয়ে বলল, যাও গো বাসা, ভালো খবর আনছে গনসা। আমাদের পাড়ার ছিলা বড় পরোপকারী, এত রাত্রে এসে খবরটা দিতে। দুটো অল্প বয়সী ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে উঠোনে। দুজনেরই মুখ থমথম করছে। বীরেন সাহার গিন্নি বললেন, তোমরা কারা গো এত রাত্রিরে? জেঠিমা, আমরা শিমুলদির পাশের বাড়িতে থাকি। একটা খবর দিতেই এত রাতে। কি খবর? বলতে গিয়ে বুক কাঁপল সাহাগিন্নির। ছেলেটি বলল, জ্যাঠামশাই মারা গেছেন। সন্ধ্যের পর ওনাকে। ও মা গো, সে কি? সুস্থ লোক গেল এখান থেকে? কি বলছো? কিভাবে? এখান থেকে যাওয়ার পথেই পুকুর পাড়েই পড়েছিলেন। সাথে একজন ছিল আমাদের গ্রামেরই, উনি হাসপাতালে নিয়ে যান। পুকুর পাড়ে পড়েছিলেন মানে? জেঠিমা, আমরা ঠিক জানি না, মানে কেউই বুঝতে পারছে না। সাথে যে গেছিল সেও কোনো কথা বলার মতো অবস্থায় নেই। ধুম জ্বর। মানে শিমুলদিকে যদি একবার খবরটা দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা ভেতরে এসো। না না জেঠিমা, এখন আর বসবো না, ওদিকে অনেক কাজ পড়ে আছে, এখন যাই। কি কাজ আছে রে অনেক? আরে ও পাতলা, ও গণেশ। শিমুল উপরের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল। উপরের দিকে তাকালো ছেলে দুটো। একজন বলল, জ্যাঠামশাই আর নেই গো শিমুলদি। জানি, পুকুরের ওপর দিয়া ছুটছিলাম ওইটার দেখা। ভাবছে খেতে আসছি, নিজেই ভয় মরছে। কালো মুখ বেটা ছেলে। কি বলছো এসব শিমুলদি? ঠিক বলছি, নে ভাগ, তোরা ভাগ। তুমি যাবে না? জেঠি বড় কাঁদছে গো। নিয়ে যাবে আমায়? তবে বলেই দোতলার লম্বা শিক দেওয়া জানলা গোলে এক লাফে একতলার উঠানে এসে পড়ল শিমুল। যেন ছোট্ট বারান্দা থেকে লাফিয়ে নামল। ওই সরু শিকের ফাঁক দিয়ে কোন জাদু বলে করল শিমুল, কেউ জানে না। তিন কোড়ির দাহ কার্য সারা হয়েছে। গ্রামে এখন আলোচনার বিষয় একটাই, তিন কোড়ির সাথে যিনি ছিলেন তিনি যা বলছেন সেটা কতখানি সত্যি। ওদিকে শিমুলের শ্বশুরবাড়ি থেকে এসে পাড়ার ছেলে দুটিও যা জানিয়েছে সেও তো ভারী অদ্ভুত। সেই ভদ্রলোক হাসপাতালেই আছেন, যদিও খানিক সুস্থ হয়ে বর্ণনা করেছেন কিছুটা। যতখানি তার জ্ঞান ছিল ততখানি বলেছেন। গৌরী পুকুরের উপর দিয়ে ছুটে আসছিল ওদের দিকে। তারপর কি ঘটেছে উনি জানেন না। ওদিকে শ্বশুরের ভিটেতেই আজ শিমুলের মায়ের শ্রাদ্ধশান্তি করবার আয়োজন হয়েছে। বিবাহিতা মেয়ে, 3 দিনে কাজ। বাপের বাড়ি সে আসেনি গতকাল রাতে,
আসতে চায়নি। আজ সকাল থেকে গৌরীর শ্রাদ্ধ শান্তির জোগাড় চলছে। পাড়ার 5 জনে 5 কথা বলছে। কেউ বলছে বউটাকে ভূতে ধরেছে, কেউ বলছে বউটা একটা অলক্ষণে, কেউ বলছে ও সব খাবে। সবই কানে আসছে বীরেন সাহার, কিন্তু যাকে একবার ঘরে তুলেছেন তার সব দায়িত্ব তার নিজের, এমনটাই মানেন তিনি। মেয়েটার সাথে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে উনি জানেন না, কিন্তু মেয়েটার দায়িত্ব তার। ছেলের বউ করে নিজে গিয়ে নিয়ে এসেছেন, সে যে যাই বলুক। বীরেন সাহার ভাবনায় ছেদ পড়ল। গিন্নি এসেছেন ঘরে, বললেন, এই মেয়ে কাজ করতে পারবে আদৌ? কেন, কি হয়েছে? মরার মতো ঘুমোচ্ছে তো কাল রাত্রির থেকে, সেই যে ছেলে দুটো গেল তারপর থেকেই। ঘুমোক, কাজ শুরু হতে দেরি আছে তো। আরে সে তো মরণ ঘুম, কত ডাকাডাকি চলছে, হুঁশ নেই তার কোনো। আচ্ছা যাও, দেখছি। ছোট ছেলে কোথায় তোমার? জানি না, বেরিয়েছে হবে, ওরও কপাল। বিলাপ করতে করতে বেরিয়ে গেলেন সাহাগিন্নি। বাড়ির মাঝখানের উঠোনে কাজের ব্যবস্থা হচ্ছে, জোগাড় সব সারা মোটামুটি। ঠাকুরমশাই এসে পড়বেন একটু বাদেই। এবার ছোট বউকে তোলা দরকার। শাশুড়ি আবার গেলেন ওপরে। চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে শিমুল। আলতো গলায় ডাকলেন উনি, ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ। সাথে সাথে উঠে বসল শিমুল। একটু চমকেই উঠলেন শাশুড়ি। যে মেয়েকে সকাল থেকে ডেকে ডেকে তোলা যাচ্ছিল না, সে হঠাৎ কিভাবে একটাকে উঠে পড়ল। মাথায় আঁচল টেনে নিল শিমুল, তারপর বিছানা থেকে নামল। কাজের জোগাড় তো হয়ে গেছে, তুমি গিয়ে চানটা সেরে এসো মা তাড়াতাড়ি, ঠাকুরমশাই এলেন বলে। হ্যাঁ সূচক ঘাড় নেড়ে আলনা থেকে একটা শাড়ি আর সায়া ব্লাউজ নিয়ে বেরিয়ে গেল শিমুল। শাশুড়ি ফের বললেন, আমি তাহলে নিচে যাচ্ছি, তুমি নিচে চলে এসো হয়ে গেলে। খানিকটা নিশ্চিন্ত মনে সাহাগিন্নি সিঁড়ি ভেঙে নামতে লাগলেন নিচে। মধ্যিখানে টেবিলে 2 কাপ চা, একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে নির্মল। সবটা বলা হয়েছে। কাল রাত্রের ওই ঘটনা চোখে দেখার পর নির্মল সারা রাত ঘুমোতে পারেনি। শিমুল বেহুঁশ ঘুমিয়েছে। শুধু ভেবে চলেছে নির্মল, কি হলো ওটা, কিভাবে হলো, এও সম্ভব? তার কয়েক ঘন্টা আগেও যে নির্মল ছাদে দাঁড়িয়ে ভাবছিল শিমুলকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যাবে, সেই চিন্তা এখন আর মনেও আনতে পারছে না। অবচেতন মন যেন তাকে জানিয়ে দিয়েছে এ কোনো ডাক্তারের কাজ নয়, কোনো ডাক্তার এর চিকিৎসা করতে পারবে না। একের পর এক সিগারেট ধরিয়ে বড় জানলার কাছে দাঁড়িয়ে প্রায় সারা রাত কাটিয়েছে নির্মল। শেষ রাতে মাথায় বিদ্যুৎ চমকের মতো নামটা এসেছে, তীর্থঙ্করদা। কলেজের সিনিয়র ছিল 2 বছরের, তাও কিভাবে যেন দুর্দান্ত বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বন্ধুত্বটা টিকেও গিয়েছিল, যেটা সচরাচর কলেজের পর আর থাকে না। এই তীর্থঙ্করদা তখন থেকেই ভারী অদ্ভুত ছিল, সবার চেয়ে আলাদা। এমনিতে ইতিহাস অনার্স নিয়ে পড়ত, তবে তন্ত্রচর্চার প্রতি ছিল অদম্য কৌতূহল। বিরাট বড় বাড়ির ছেলে, টাকা পয়সার অভাব নেই। তীর্থঙ্করদা সেই বয়স থেকেই সাধুসঙ্গ করে বেড়াত, শ্মশানে রাত কাটাত। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ, অম্বুবাচিতে কামাখ্যা, গঙ্গাসাগর, যখন যেখানে মনে হতো ছুটত। সঠিক গুরুর সন্ধানে ছিল তীর্থঙ্করদা। কলেজ থেকে বেরোনোর পর লেখাপড়া আর কন্টিনিউ করল না, পুরোপুরি আধ্যাত্মিক আর তন্ত্রের পথে চলে গেল।
কামাখ্যাতেই একজন গুরু জুটিয়ে ওনার থেকে দীক্ষা নিয়ে ফেলল তন্ত্রমতে। আজ এই বিপদ থেকে একমাত্র তীর্থঙ্করটাই বের করতে পারবে হয়তো। মনে হতেই সাথে সাথে ফোন করেছিল নির্মল। বাড়িতে আদৌ আছে তো? এদিক ওদিক তো ঘুরে বেড়ায় বেশিরভাগ সময়। বুকে ধুকপুকুনি নিয়ে ফোন করতে ওই ভোর রাতেই ঘুম জড়ানো গলায় ফোন ধরেছিল তীর্থঙ্করদা। বাড়িতেই আছে, তাই আর কিচ্ছু না ভেবে ভোরবেলায় রওনা দিয়েছিল নির্মল। সবটা বলেছেও, যা যা ঘটেছে খুঁটিনাটি সব তথ্য জেনে নিয়েছে তীর্থঙ্করদা। ওরে চা তো জুড়িয়ে জল হয়ে গেল রে, খা ওটা। তীর্থঙ্করদার কথায় চমক ভাঙল নির্মলের। কাপটা টেনে চুমুক দিল, তারপর বলল, কি বুঝলে বললে না তো? বললে তুই বুঝবি। স্মিত হাসল তীর্থঙ্কর। নির্মল বলল, তুমি চলো আমার সাথে প্লিজ দাদা, মেয়েটাকে এমনভাবে দেখতে পাচ্ছি না আর। হ্যাঁ বেশ, থাম থাম থাম, চাটা শেষ কর। তোকে অত বলতে হবে না, আমি যাব। তবে আগেই শিমুলের কাছে না, শিমুলের বাপের বাড়ি যেতে হবে একবার। আচ্ছা, তাছাড়া এতক্ষণে হয়তো শিমুল ওর মায়ের কাজ করতে বসেও পড়েছে। ততক্ষণে আমরা ওদিকটা ঘুরে বাড়ি যাব। ওর মায়ের কাজ হবে না। হবে না কেন? নিজে নিজেকে মুক্তি দিতে কেউ চায় না রে। সংসারের মায়া ত্যাগ করাতে হয়, নিজে থেকে কেউ চায় ত্যাগ করতে? নির্মল কি বুঝলো কে জানে, চুপ করে গেল। ওদিকে শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে। ঠাকুরমশাই এসেছেন, বাড়ির লোকজন সব উঠোনেই। ব্রাহ্মণ ভোজন হবে এরপর, তার রান্নাবান্না হচ্ছে ভিতরে। ঠাকুরমশাই নিজের কাজ সারতে সারতেই বললেন, মা জননীকে নিয়ে আসুন এবার। শাশুড়ি বড় বউকে ইশারা করলেন। বড় বউ দোতলায় গেল। খানিক বাদেই শিমুলকে নিয়ে এলো। সে লক্ষ্মী মেয়ের মতো স্নান সেরে কাপড় পরে এসেছে। মাথায় শ্যাম্পু দিয়েছে কিনা কে জানে, তবে মাথায় এক বিন্দু সিঁদুর নেই। গয়নাগাটি তো আগেই খুলেছে। কেউ কিছু বলল না এই নিয়ে। ভালোই ভালোই কাজটা মিটলে শান্তি। শিমুলকে বসানো হলো ঠাকুরমশাইয়ের উল্টো দিকে। ওং হুং জুং স্বা ওং ভূর্ভুবঃ স্বা ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুখিয়ং মর্মিতাৎ ওং স্ব ভূপ স্ব ওং স্ব জুং হং ওং। এ কি বৌমা, এ মন্ত্র বলে না মা, এ মন্ত্র বলে না। এই যে শ্রাদ্ধের মন্ত্র নয় গো মা। আমি বলছি তুমি শুনে শুনে বলবে। থামলো শিমুল, বলল, এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তো? আমি জানি। হ্যাঁ, কিন্তু শ্রাদ্ধ কার্যে এ মন্ত্র বলে না। এই মন্ত্র বলে দীর্ঘ আয়ুর জন্য। কিছুক্ষণ চুপ থেকে ঠাকুরমশাই বললেন, আমি মন্ত্রপাঠ করছি, তুমি শুধু শোনো, তাহলেও হবে। তুই শোনবুরা আগে। ঋষি মার্কণ্ডের ছেলে মার্কণ্ডেয় মাত্র 16 বছরের আয়ু নিয়ে জন্মায়। পরে নিজের মায়ের কাছ থেকে মার্কণ্ডেয় এসব জানতে পারে। মার্কণ্ডেয় তখন শিব ঠাকুরের আরাধনার জন্য এই মৃত্যুঞ্জয় মন্ত্র লেখে। শিব মন্দিরে বৈশা অখণ্ড জপ শুরু কইরা দেয়। আর 16 বছরের আয়ু পূর্ণ হওয়ায় যমরাজ তখন তাকে নিতে আসে।
মার্কণ্ডেয় যমরাজকে দীক্ষা জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গকে জড়ায় ধরে। যমবেটা মার্কণ্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করার চেষ্টা করে। এতে হয় কি, উল্টে শিব খুব রাইগা যায় আর যমকে মৃত্যুদণ্ড দেয়। ভয়ের চোটে যম তখন শিবকে বলে যে প্রভু, আমি আপনারই সেবক, প্রাণের প্রাণ হরণের নিষ্ঠুর কাজ আপনি আমারে দিয়েছেন। কি অবস্থা কান বাপ বুড়া, জমেরই তখন প্রাণ নিয়ে টানাটানি। বলতে বলতে হাততালি দিয়ে হেসে লুটিয়ে পড়ল শিমুল। তারপর আবার বলল, তুমি একে নিয়ে যাইতে পারবা না। মার্কণ্ডেয় বেঁচে থাকবে এই শর্তে শিব যমকে অভিশাপ মুক্ত করে। এরপর যমরাজ বলে, প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি। আমি আপনার ভক্ত মার্কণ্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কোনোদিন কষ্ট দেব না। মহাকালের আশীর্বাদে মার্কণ্ডেয় দীর্ঘায়ু লাভ করে। আমার জনে কেউ কখনো তো পড়ে নাই, আমি জানতাম, আমিও পড়ি নাই। আমি আমার বাসার জন্য পড়তাছি এখন। চুপ কইরা থাকবি বুড়া একদম, শিক্ষা নে যা বলতাছি। সেরাত করতে আইছে। বলা শেষ করে দুলে দুলে শিমুল আবার মন্ত্র আওড়াতে লাগলো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনং মৃত্যুর্মুখীয় মার্মিতাৎ। ওম। শিমুলের জেঠিমাকে দেখে মায়া লাগছে নির্মলের। কি অবস্থা চোখ মুখের! আহারে, কত বড় ঝড় গেল। এর মধ্যেও তিনি জামাইকে যতখানি সম্ভব যত্ন করতে ব্যস্ত। ফল মিষ্টি শরবত দিয়েছেন। ওরা বাধা দিলে বলেছেন, তোমার শাশুড়ি থাকলে এটাই করতো বাবা। হতভাগীর কত শখ ছিল। আঁচলের খুঁটে চোখ মুছছেন বারবার। বাড়িতে কয়েকজন রয়েছে, তাদেরকে ঠিক চিনল না নির্মল। কয়েকজন মহিলা, পাড়া প্রতিবেশী হবে। অসময়ে ঘিরে থাকার বিষয়টা পাড়া গায়ে আজও আছে। জেঠিমার দুই ছেলে কাছা পরে ঘুরছে। মেয়েকে দেখা গেল না, হয়তো অন্য কোথাও আছে। তীর্থঙ্কর বলল, আপনার সাথে কিছু কথা ছিল জেঠিমা। জানি এটা এসব কথা বলার সময় নয়, তবুও বলতেই হবে আসলে। না বাবা, বলো বলো। শিমুলের মা মারা গেলেন ওদের বিয়ের দিনই, তাই তো? হ্যাঁ। তো এই চেপে রাখার ব্যাপারটা কেন করলেন আপনারা? আমি চেপে রাখতে চাইনি বাবা। একটা মাত্র মেয়ে অভাগীর, তার বিয়ে দেখার বড় স্বাদ ছিল। মেয়ের তো মান তো প্রাণ। আমি বারবার বলেছিল ওনাকে খবরটা দিয়ে দিতে, সবাইকে বলে দিতে সত্যিটা, কিন্তু কিছুতেই উনি আমায় বলতে দিলেন না। বললেন ওতে নাকি বিয়ে আটকে যেতে পারে। মেয়ের বিয়ে কিছুতেই আটকানো ঠিক নয়।
তাছাড়া এত ভালো সম্বন্ধ। কোন ঘরে রেখেছিলেন শিমুলের মাকে? জেঠিমা দিক নির্দেশ করে দেখালেন। রাতে কেউ ছিলেন ওই ঘরে? না, এও আমি বলেছিলাম, উনি শোনেননি। ঘরে আগুন জ্বালানো ছিল আর লোহা, মৃতদেহের পাশে লোহা রেখেছিলেন। দিনটা তো ছিল মঙ্গলবার। হ্যাঁ, মোচা রাখার নিয়ম ওই দিন মরলে রেখেছিলেন। ঘরে বাল্ব জ্বলছিল, আর তো কিছু মাথায় আসেনি। ওখানেই তো গন্ডগোলটা হয়েছে জেঠিমা। একে তো মায়ের মৃতদেহ ঘরে বন্দি করে মেয়ের বিয়ে দিলেন, তার উপর ওভাবে সারাটা রাত একা ফেলে রাখলেন। যাই হোক, তারপর ওই ঘরে কেউ ছিল? না, ছিল না। তবে ঢুকেছিলেন তোমাদের জ্যাঠা। বালিশ বিছানা সব তুলে ছোটোর সাথে দিয়ে দেওয়া হয়েছিল, সেসব নিতে গেলেন উনি। ঘরে সে রাতে আলো জ্বেলেই রেখেছিলাম। তখন অনেক দেরি হয়ে গেছে জেঠিমা। কাজটা খুব অন্যায় হয়েছে। জ্যাঠা হয়তো শিমুলের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু বড্ড নিষ্ঠুরতা হয়ে গেল, যে বড্ড নিষ্ঠুরতা হয়ে গেল। আর সেই জন্যেই প্রাণটা খোয়ালেন, অপঘাতে মরে পড়ে রইলেন। বলতে বলতে কেঁদে ফেললেন জেঠিমা। আপনি শান্ত হন জেঠিমা, আমরা চলি। শিমুলের বড় বিপদ। ওরা যা বলছে তা কি সত্যি বাবা? ছোট সত্যি তার মেয়েকে ধরেছে? হ্যাঁ। মা গো, কি বলছো বাবা? মা ওই সন্তানকে? উনি এখন মৃত জেঠিমা। মৃত মানুষ কারো কেউ থাকে না, আত্মা হয় শুধু তখন তারা। ভালো আত্মা, খারাপ আত্মা, প্রেতও বলতে পারেন। প্রেত কখনো কারো মা, বাবা, কাকা, মেয়ে হয়? হয় না। ওনার এই পরিণতি তো হবার কথা ছিল না, উনি নিজেও এই পরিণতি চাননি। একটু ভুলের জন্য শুধু। যাই হোক, উঠি আমরা। আপনি এটা রাখুন। কাঁধের ঝোলা থেকে বের করে লাল কাপড়ে মোড়া কিছু দিল তীর্থঙ্কর। বলল, যে কোনো একটা ঘরে আপনি রেখে দিন, এটা কটা দিন থাকুক। কবে জলে ফেলবেন আমি নির্মলকে দিয়ে জানিয়ে দেব। এটা কি বাবা? এটা ধরুন আপনাদের সুরক্ষা কবচ। বেলা প্রায় 3টে। শিমুলের বাপের বাড়ি থেকে আসতে আসতে বেশ বেলা হয়ে গেছে। 2টোর পর বাড়ি ঢুকেছে ওরা। ওরা যখন ঢুকলো, শিমুল তখনও দুলে দুলে মন্ত্রপাঠ করে চলেছে। ঠাকুরমশাইয়ের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। ভয় ঠকঠক করে কাঁপছেন, কিন্তু উঠতে পারছেন না, কারণ এক হাতে ঠাকুরমশাইয়ের ডান হাত শক্ত করে চেপে ধরে আছে শিমুল। তীর্থঙ্কর সব দেখে হাতের ইশারায় সবাইকে চুপ করতে বলল। সাহাগিন্নি আর কর্তা কিছু একটা বলতে যাচ্ছিলেন নির্মলকে। চুপ করে গেলেন ওরা। তীর্থঙ্করকে বিলক্ষণ চেনেন। বাড়িতে বেশ কবার সে এসেছে আড্ডা দিতে। বড় ছেলের বিয়েতেও এসেছিল। নির্মলের বিয়েতে আসতে পারেনি কোনো কারণে। ঠাকুরমশাইয়ের ঠিক পাশটায় ঝোলা থেকে একটা আসন বের করে পেতে বসল তীর্থঙ্কর। তারপর শিমুলের হাতটা ধরল, যেটা ঠাকুরমশাইকে ধরেছিল। দুলুনি থামিয়ে চুপ করে খানিক চেয়ে রইল শিমুল। নির্মল পাশেই দাঁড়িয়েছিল, তার দিকে তাকালো একবার। তারপর তাড়াতাড়ি করে ঠাকুরমশাইয়ের হাত ছেড়ে মাথায় ঘোমটা টেনে বলল, ভালো আছো বাবা জীবন? নাওয়া খাওয়ার সময় মতো করনি কেন? অসুখ করবে যে।
ঠাকুরমশাই ছাড়া পেয়েই উঠে দাঁড়িয়ে 10 হাত পিছিয়ে গেলেন। সেই দেখে ঘোমটার আড়ালে ফিক করে হেসে ফেলল শিমুল। তারপর বিড়বিড় করল, সেরাদ্দ গুইসা গেছে বুড়োর। আপনি চান না আপনার শ্রাদ্ধ শান্তি হোক? তীর্থঙ্কর প্রশ্ন করল শিমুলের দিকে চেয়ে, কিন্তু সে কোনো উত্তর দিল না। উত্তর দিন মাসিমা, আপনি চান না মুক্তি? শিমুল তবুও চুপ। আচ্ছা ঠিক আছে, নাই চান সে বুঝলাম, কিন্তু আপনার নিজের মেয়ে, তাকে কেন কষ্ট দিচ্ছেন? মেয়ে সবে শ্বশুর বাড়ি এসেছে, এত ভালো তার স্বামী সংসার, তাকে সেটা ভোগ করতে দেবেন না? এনারা সব কি দোষ করেছেন বলুন তো? আপনার মেয়েকে ঘরের বউ করে এনে তো ভালো কাজই করেছেন, তাই না? কি দোষ করছে জানো না এরা? সব ধোয়া তুলসী পাতা জানো, তাই না? একটু থেমে গেল তীর্থঙ্কর, তারপর বলল, আপনার ভাসুর যা দোষ করেছিলেন তার শাস্তি তো আপনি দিয়েছেন, কিন্তু সেও কি লঘু পাপে গুরুদণ্ড হয়নি? শিমুলের ভালোর জন্যই তো উনি বিষয়টা চেপে গেছিলেন। এখন অন্তত কার ভালোর জন্যে? হ্যাঁ, কার ভালোর জন্যে? আমার মেয়ের ভালো একমাত্র এই সরলা মাগি ছাড়া কেউ চায় নাই কখনো। জেঠিমা হইয়াও মায়ের মতোই ভালোবাসে সে তাকে। চুপ করে রইল তীর্থঙ্কর। সময় দিল শিমুলকে, আরো অনেক কথা বলবে বলে মনে হচ্ছে। লোভ, লোভ, এত লোভ মিনছে? আমার মাইয়াটা রে আমার শেষ বেলে একটিবার দেখতে দিল না। মিনসিকে নিকেশ কইরা বেশ করছে। লোভ কিসের? কিসের আবার? টাকা, টাকা। খেঁকিয়ে উঠল শিমুল, তারপর ধুম করে পড়ে গেল উঠোনে। বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে চোখ বন্ধ করল তীর্থঙ্কর। কি ব্যাপার বলুন তো বেআই মশাই, এমন চুপচাপ চারপাশ? আমাদের বাড়ির মেয়েরা সব আলোচনা করছে এটা নিয়ে, তারা অসন্তুষ্ট হচ্ছে। আমার ছোট ছেলের বিয়ে আমার শেষ কাজ। আপনাদের থেকে কোনো দাবি দাওয়া রাখিনি, শুধু বরযাত্রীদের যত্ন আত্মীটুকু চেয়েছি। তাও যদি আপনারা আলো টালো কিচ্ছু জ্বালেননি, বলতে তবে জ্বাললেন, সানাইও তাই। এবার কি জল খাবারটাও চেয়ে নিতে হবে? ছেলের বিয়ে দিয়ে কি ভুল করছি? দোহাই আপনার বেআই মশাই, এমন বলবেন না। নেহাতি এক বিপদে পড়ে এমন অবস্থা হয়ে পড়েছে। আমি আসলে সব দিকটা দেখে উঠতে পারছি না, তাই আর কি। বিপদ? কি বিপদ? রান্না বান্নার জোগাড় যন্ত্র আটকে গেছে নাকি? সেরকম তুচ্ছ ব্যাপার নয়, বিপদ অনেক বড়। কি ব্যাপার বলুন তো? আমার সাথে আসুন। অন্ধকার একটা ঘর, তেল ছিটে গন্ধ ঘরের ভিতর, দরজা জানলা সব বন্ধ। টকাশ করে শব্দ করে লাইট জ্বাললেন 3 কড়ি। হলদে চিটে বাল্বের মরা আলোয় বীরেন সাহা দেখলেন চৌকির উপর একজন শুয়ে। ঠাওর করতে সময় লাগলো। আরে
এ তো ছোট বৌমার মা, অমন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে কেন? নিঃশ্বাসের সাথে ঘর ঘর শব্দ হচ্ছে। এ কি কি হয়েছে বেয়ানের? চিরকাল হাঁপানির টান আজ বড় বেড়েছে, কিছুই বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, পথ্য করেছে কিছু, কিন্তু সময় আর নেই বেয়াই মশাই। 3 কড়ির কথাটা শেষ হওয়ার আগেই গৌরী হঠাৎ হাত দুটো ধরে ফেললেন বীরেন সাহার। আচমকা ধরায় চমকে উঠেছিলেন দুজনেই। হাত আগুনের গোলার মতো গরম, ভীষণ তাপ গায়ে। ঘর ঘরে গলায় প্রায় দুর্বোধ্যভাবে বললেন, শিমলে রে, শিমলেকে একটু আনো, শিমলেকে একটু দেখবো, একটিবার দেখবো। শিমুলকে ডাকছি, দাঁড়াও। তোমার এখন শরীর কেমন বোধ হচ্ছে? 3 কড়ি বলতে বলতে এগোচ্ছিলেন বোধহয় দরজার দিকে। তার হাতটা খপ করে ধরলেন বীরেন সাহা। মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ওনার সময় তো ঘনিয়ে এসেছে, দেখে বুঝছেন না? হ্যাঁ, মানে সেই জন্যই তো শিমুলকে। সে জানে তার মায়ের এই অবস্থা? না, দুপুরের পর থেকে এতখানি বাড়াবাড়ি হয়েছে, জানাইনি। তাহলে এখন সে আসবে, মাকে দেখবে, এই অবস্থায় কান্নাকাটি হবে, তাতে ওনার অন্তিম সময় এসে পড়বে। তারপর ওই মেয়েকে বিয়েতে বসাতে পারবেন? আর 3 কড়ি চুপ করে গেলেন। এগিয়ে এলেন ফের চৌকির কাছে। কথাবার্তা সবই শুনতে পাচ্ছেন গৌরী। তিনি মরিয়া হয়ে 3 কড়ির হাতটা ধরবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঘর ঘরে শব্দে কি সব যেন বলতে চেষ্টা করলেন, বোধহয় শিমুলের নাম। এখান থেকে চলে চলুন, কাউকে কিচ্ছুটি বলার দরকার নেই। সময় ঘনিয়ে এসেছে ওনার, বিয়ের লগ্ন দেরি নেই খুব বেশি। কিন্তু মশাই। পাঞ্জাবির পকেট থেকে কয়েকটা নোটের তাড়া বের করলেন বীরেন সাহা। 3 কড়ির হাতে দিয়ে বললেন, কোনো কিন্তু না বেয়াই মশাই, আমার ছেলের বিয়েতে বাধা আমি হতে দেব না। কোনোভাবেই এখন কনেকে এখানে আনা যাবে না, কাউকে কিচ্ছু বলাও যাবে না, চেপে যান সব। মশাই, বউঠান যদি মারা যায়? মারা তো যাবেই, দেখেই তো বোধ হচ্ছে গেলেন বলে। কিভাবে কি সামলাবেন আপনি দেখুন। আমি তো দাম দিয়ে দিয়েছি, এটুকু বুদ্ধি খাটান। আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি এ ঘরে আসিনি। বলে বেরিয়ে গেলেন বীরেন সাহা। নোটের তাড়াটা পকেটে ঢুকিয়ে গৌরীর দিকে সামান্য ঝুঁকে 3 কড়ি বললেন, মেয়ে তোমার সুখী হবে বউঠান, ঝামেলা বাড়িও না, সজ্ঞে যাও। প্রবল ঘর ঘরে শব্দ উঠল গৌরীর গলা দিয়ে। সেদিকে না তাকিয়ে আলো নিভিয়ে দরজাটা বাইরে থেকে টেনে দিলেন 3 কড়ি। একটা তালাও ঝুলিয়ে দিলেন। চোখ খুলল তীর্থঙ্কর। জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানো হয়েছে শিমুলের। সে হতবাক হয়ে চারপাশ দেখে তাড়াতাড়ি ঘোমটা টেনে নিয়েছে। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তীর্থঙ্কর ছবির মতো দেখল ঘটনাটা। চারপাশে তাকালো, সবাই দাঁড়িয়ে, শুধু শিমুল আর নির্মল দুজনে পাশাপাশি বসে। নির্মলের একটা হাত শিমুলের কাঁধে। বেলা পড়ে এসেছে,
সন্ধে হয় হয়। আবছা আলোয় ভিড়ের মাঝখানে একটা ছায়া দেখল তীর্থঙ্কর। ছাই রঙা, গাঢ়, জমাট বাঁধা ছায়া, লম্বালম্বি অনেকখানি বেশ, ঠিক বীরেন সাহার পিছনে দাঁড়িয়ে। সেদিকে তাকিয়ে তীর্থঙ্কর বলল, আপনার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, আমি ক্ষমা চাইছি। আপনার মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি আমি। হঠাৎ দাঁড়িয়ে থাকা বীরেন সাহা অনেকখানি ঝুঁকে গেলেন সামনের দিকে। ওভাবেই হেঁটে এলেন সামনে, ক্ষণক্ষণে মেয়েলি গলায় বললেন, আর যে অন্যায় করেছে। ভয়ে কোঁকিয়ে উঠলেন সাহাগিন্নি। ও কি, ওনার কি হলো? ওভাবে কথা বলছে কেন? মাসিমা, মেসমশাই একটা মহা পাপ করেছেন, তারই ফল ভোগ করছেন। পাপ? কি বলছে এসব? তীর্থঙ্কর নির্মলের দিকে তাকিয়ে বলল, তোর বউ অযথাই কষ্ট পেল রে কটা দিন। আসলে মৃত্যুর পর আত্মার কোনটা ঠিক কোনটা ভুল অত চিন্তা শক্তি থাকে না, তাই ওর মা ওর ওপরেই। যাক, শিমুলের আর কোনো বিপদ নেই। কি কি হয়েছে? পাপ বললে যে তীর্থঙ্করদা, আমি আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক, বলছি সব বলছি, বুঝতে পারবি তাহলে। তীর্থঙ্কর যখন সবটা বলা শেষ করল তখন সন্ধে গাঢ় হয়েছে। বীরেন সাহা কুঁজো হতে হতে মাটিতে বসে পড়েছেন। ঘর ঘর শব্দ বের হচ্ছে গলা দিয়ে, লালা পড়ছে মুখ থেকে। সবাই স্তব্ধ হয়ে গেল শুনে। শিমুল ডুকরে কেঁদে উঠল, মাগো। ভালো ভালো থাকিস মা, খুব ভালো থাকিস। এইটে বলতেই সেদিন ডাকতে বলেছিলাম, কিন্তু এই হারামজাদারা। বীরেন সাহা সেই ঘর ঘরে মেয়েলি গলায় কথাটা বলে নিজেই নিজের ঘাড়টা সজোরে ঘুরিয়ে দিলেন। মট করে একটা শব্দ হলো, পড়ে গেল ওনার দেহটা উঠোনের ধুলোয়। ঘাড় বাঁকানো, ভাঙা। প্রেত ছেলায় গিয়ে পিণ্ডদান করতে হবে শিমুলের মায়ের। আমি যাব গয়া, সাথে শিমুলকে নিয়ে তুইও চল নির্মল। ওনার আত্মা নয়তো মুক্তি পাবে না। একে তো ওই পাপ, তার উপর কাজকর্ম কিছুই হয়নি। নির্মলও কেঁদে ফেলেছে। যতই হোক তার বাবা। কাঁদছে উপস্থিত সবাই। নির্মল বলল, বাবার কাজ এখানেই? হ্যাঁ, 3 দিনে। অপঘাতে মৃত্যু। এটা বড় ছেলে মুখাগ্নি করবে। কাজ মিটিয়ে আমরা সেদিনই রওনা দেব গয়া। আচ্ছা। উঠে পড়ল তীর্থঙ্কর। অনেকখানি পথ যেতে হবে। সুন্দরভাবে কাজ হয়েছে গৌরীর। প্রেতশালায় পিণ্ডদান করেছে শিমুল নিজের হাতে। হতভাগী এতদিনে মুক্তি পেল হয়তো। চোখের জল মুছতে মুছতে এগিয়ে যাচ্ছে শিমুল। নির্মল সমানে ওর সাথে সাথেই আছে। তীর্থঙ্কর না থাকলে যে কি হতো ভাবতেই বুক কাঁপে নির্মলের। চল কিছু খেয়ে নি। খিদে পাইনি তোদের? হ্যাঁ তীর্থঙ্করদা, খিদে আমারও পেয়েছে। শিমুল চলো, তুমিও তো সকাল থেকে না খেয়ে। একটা মিষ্টির দোকানে ঢুকে বসলো ওরা। কচুরি সিঙ্গারা ভাজা হচ্ছে। সেসব অর্ডার দিল, আর মিষ্টিও। বেশ ভালো বানায় তো এরা। খিদেও পেয়েছে। 3 জনেই পেট পুরে খেল।
রাতে ফেরার ট্রেন, আপাতত হোটেলে বিশ্রাম। বিল দিতে গেল তীর্থঙ্কর, কিছুতেই তাকে দিতে দেবে না নির্মল। বাগবিতণ্ডার পর তীর্থঙ্কর হার মেনে বাইরের দিকে গিয়ে সিগারেট ধরালো একটা। নির্মল দোকানের বাইরের দিকে কাউন্টারে টাকা মেটাচ্ছে। বেশ ভিড়। সব মিটিয়ে ওরা রাস্তায় বেরুল। হোটেল পায়ে হাঁটা পথ, হাঁটছে ওরা। রাস্তার পাশে কতবেল মাখা বিক্রি হচ্ছে দেখে চোখ আটকে গেল শিমুলের। খুব প্রিয় ওর, কিন্তু খেলেই পেট ব্যথা হতো ছোটবেলায়। কিনবে? যদি আবার পেট ব্যথা হয়, বিদেশ বিভুঁইয়ে শরীর খারাপ হলে। লোভও হচ্ছে খুব। এগিয়েই গেল শিমুল। কি সুন্দর করে মেখেছে। খাবে? পিছনে নির্মল। শিমুল ঘাড় নেড়ে হ্যাঁ বলল। দাও তো মাসি। কত করে গো? মাছি তাড়াচ্ছে বুড়িটা, ঠোঙা গোছাচ্ছে। ওতে করেই দেবে বোধ হয়। নির্মল আবার বলল, ও মাসি কত করে? লোভ করতে বারণ করো বাসাকে। হ্যাঁ, খেলেই পেটে ব্যথা হবে। বাসা, লোভ করতে নেই কখনো। হ্যাঁ বাসা। শিমুল কখন যেন পাশে এসে দাঁড়িয়েছে। সে দেখল হাওয়ায় ঘোমটাটা সরে গেল বুড়িটার। ছায়া ছায়া কেমন যেন মুখটা, গলাটা অবিকল মায়ের মতো। শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কলমে জুনিকা। গল্প পাঠিয়েছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল আলোকলতা, এনামুল, কৌশিক, পূজা, শিপ্রা, ঋতুপর্ণা, ইন্দ্রনীল, বর্ষা, নীল, অধ্যায়, তনুশ্রী, বর্ণালী, দেবস্মিতা, অমিত এবং সৌরভ। শব্দগ্রহণে দেবরাজ, আবহে সায়ন। শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের জনিকা। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।